তাহলে আমি আজকে মাদ্রাসা 9-10-এর প্রথম 14টি কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে এই বৈপরীত্য ভূমিরূপ বলতে কি বোঝো। এই ব্যাপারটা আমরা সবাই জানি যে বৈপরীত্য ভূমিরূপ হচ্ছে সেই ভূমিরূপটাকে বলবো যেটা হচ্ছে যে এই টাইপের যে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ। ঊর্ধ্বভঙ্গকে ইংরেজিতে কি বলা হয়? অ্যান্টিক্লাইন। আমি বারবার ধরে বলেছিলাম যে প্রতিটা কোশ্চেন তোমায় দেখবে ইংলিশ টার্মে চলে আসবে। আমি পড়ানোর প্রথম থেকেই বলেছিলাম এটা অ্যান্টিক্লাইন। আর এই অংশের নাম কি? এটার নাম হচ্ছে সিনক্লাইন, তাই তো? তো এটা কখন লক্ষ্য করা যাবে? ধরো এই যে ভূমিরূপটা দেখতে পাচ্ছি, এই ভূমিরূপটা বৈপরীত্য ভূমিরূপ লক্ষ্য করি তখন কি না, এই যে ভূমিরূপটা দেখতে পাচ্ছি, এই যে অংশটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে শৈলশিরা, এটা হচ্ছে শৈলশিরা অর্থাৎ রিজ, যাকে ইংরেজিতে বলা হয় রিজ, RIDGE, রিজ। আর এটা কি? এটা হচ্ছে উপত্যকা, যাকে ইংরেজিতে বলা হয় কি? ভ্যালি। কিন্তু এর যে ভিতরের শিলা গঠন, সেটা কিন্তু টোটালি কি হবে? ডিফারেন্ট হবে। অর্থাৎ এই যে জায়গাটা, এই চিত্রটা যেটা দাঁড়াবে এই রকম টাইপের হবে, এই রকম টাইপের। তাহলে এখানে দেখো, এটা কি? এটা অধভঙ্গ। অধভঙ্গকে ইংরেজিতে কি বলা হয়? সিনক্লাইন। আর ঊর্ধ্ববঙ্গ ইংরেজিতে কি বলা হয়? এটা ঊর্ধ্ববঙ্গ, দেখো উপর দিকে উঠে আছে, এটা হচ্ছে অ্যান্টিক্লাইন। অ্যান্টিক্লাইন তার মানে সিনক্লাইন রিজ, সিনক্লাইন রিজ হবে, অ্যান্টিক্লাইন ভ্যালি হবে। তাহলে উত্তরটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি না, অ্যান্সার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সিনক্লাইন। সিনক্লাইন কি? সিনক্লাইন রিজ, রিজ মানে শৈলশিরা। আর এটা হচ্ছে কি? অ্যান্টিক্লাইন। অ্যান্টিক্লাইন কি হবে? ভ্যালি। তাহলে বা উল্টোটা হতে পারে, সেখানে হতে পারে, আমার এই ছবিতে এটা হলো, আবার উল্টো হতে পারে সিনক্লাইন অ্যান্টিক্লাইন ভ্যালি। তাহলে এখানে আমার অপশানে যেটা যাবে সেটা হচ্ছে দেখো অ্যান্টিক্লাইনাল উপত্যকা, এই যে অ্যান্টিক্লাইনাল ভ্যালি আর সিনক্লাইন রিজ। ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা, এই বি এর অ্যান্সারটা, এটা কিন্তু অ্যান্সার হবে, তাই তো? অ্যান্টিক্লাইন উপত্যকা সিনক্লাইন। দেখো এটা তোমাদের ক্লাস অলরেডি করানো হয়েছে, তোমরা যদি জিওটেকটনিক ক্লাসে রেকর্ডেড দেখো তাহলে আশা করি সেখানে তোমরা এই ধরনের চিত্র সহকারে ব্যাখ্যা তোমরা পেয়েছো, তাই তো? তাহলে এটা আমরা এটা বুঝতে পারলাম। এরপর দেখো প্যাটার্ন স্টার হ্রদ, এটা তোমরা জানো যে হিমোসিঁড়ি যেটা আছে, সেই হিমোসিঁড়ি, অর্থাৎ এই যে হিমোসিঁড়ির এই যে অংশটা, এই যে জায়গাটা, এখানে এই সিঁড়ির এই মেঝেতে এখানে যে হ্রদগুলো সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো প্যাটার্ন স্টার হ্রদ। সেটা তাহলে হিমবাহের কার্যের দ্বারা গঠিত হবে। ঠিক আছে? এরপর দেখো ড্যাশ নদীর পুনর্জীবনের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। এখানে দেখো এটাও তোমাদের ক্লাসে করানো আছে। বলবে স্যার কোথায় করানো আছে? তো ভালো করে লক্ষ্য করো, আমি যখন বলেছিলাম যে অনেকে এখানে ভুল করবে, স্ট্রাকচারাল বেঞ্চ করে দেবে। স্ট্রাকচারাল বেঞ্চ হবে না, এটা যে রিভার টেরাসুট তাহলে ঠিক ছিল। কিন্তু এখানে দেখো দিয়েছে, তোমরা বাংলায় পড়েছিলে কর্তিত নদী বাঁক। আমি বারবার ধরে পরীক্ষাতে তোমাদের বলেছিলাম যে দেখবে ইংলিশ টার্মে কোশ্চেন আসবে কর্তিত নদী বাঁক, কর্তিত নদী বাঁক, তাই তো? এটাকে ইংরেজিতে বলা হচ্ছে কি না, ইনসাইজড মিয়েন্ডার। কি বললাম? ইনসাইজড, ইনসাইজড কি মিয়েন্ডার, ইংরেজিতে তোমাদের এই টার্মটা ছিল, তাই তো? এখন লক্ষ্য করো যে এই যে জায়গাটা আমরা যদি লক্ষ্য করি, এই মিয়েন্ডারটাকে আমরা যদি, এই দেখো তোমাদের সেই নোটস, সেটা হচ্ছে কি এই যে কর্তিত নদী বাঁক বলা আছে, এটাকে বলা হচ্ছে কি না ইনসাইজড মিয়েন্ডার দেখা যায়, অর্থাৎ ইনসাইজড মিয়েন্ডার মানে কর্তিত নদী বাঁক। কিন্তু তোমার অপশন আছে এন্ট্রেন্সড। ভালো করে লক্ষ্য করো, কর্তিত নদী বাঁক কয় প্রকার? দুই প্রকার। কি বলেছিলাম? একটা হচ্ছে সমখাড়া পাড়যুক্ত, অর্থাৎ একটা হচ্ছে ইন্ট্রেন্সড অথবা এন্ট্রেন্সড। বোনা পড়ছে? ইন্ট্রেন্সড অথবা এন্ট্রেন্সড, উলম্ব ক্ষয়ের কারণে সৃষ্টি হবে এটা। আর একটা হচ্ছে ইনগ্রোন মিয়েন্ডার, নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় উভয় কারণে সৃষ্ট। তাহলে এইটা হচ্ছে যে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে এই জায়গাটা অ্যান্সার কি হবে না এন্ট্রেন্সড মিয়েন্ডার, এইটা অ্যান্সার দাঁড়াবে। বোঝা গেল? তাহলে এই যে জায়গাটা কর্তিত নদীবাগ জিনিসটা কি না, ধরো নদীটা এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছিল, ঠিক আছে?
এখন অনেক গভীর খাত করে এরকম ভাবে প্রবাহিত হচ্ছিল, এখন দেখো কোনো কারণবশত ভূমিটা এই দিকে উপর দিকে উঠে যায়, এইদিকে, তাহলে নদীটা তো এইদিকে বয়ে যাবে, কিন্তু সে কি করবে, উলম্ব ক্ষয়ের মাধ্যমে তার প্রবাহ পথকে, বাঁকা পথেই কিন্তু নিম্নক্ষয়ের মাধ্যমে তার প্রবাহ পথকে, ঢালটা এইদিকে হলো, নদী কিন্তু এইদিকে বয়ে যেতে পারবে। তো এই জায়গাটা এখানে লক্ষ্য করো, তাহলে ইনসাইড মেন্ডার অর্থাৎ কর্তৃত নদী ভাগ, যেটাকে আমরা বাংলায় কর্তৃত বলা হয়, খোদিত বলা হয়। তো এইখানে কিন্তু তোমাদের ভাগটা দিয়ে দিয়েছে, অর্থাৎ কি, যে ইনসাইড মেন্ডার তার আবার দুটো ভাগ, একটা হচ্ছে এন্ট্রেন্সড আর একটা হচ্ছে ইনগ্রোন। তো এন্ট্রেন্সড বা ইনট্রেন্সড বলা হয়, তো এখানে এরা এন্ট্রেন্সড দিয়েছে। ঠিক আছে, দেখো আমার নোটসে কিন্তু এই জায়গাটাই আমি উল্লেখ করে দিয়েছিলাম, এন্ট্রেন্সড বা ইনট্রেন্সড মেন্ডার। এই জন্য আমি বারবার ধরে বলেছিলাম যে এমন ভাবে পড়ো, পুরো বিষয়টাকে খুঁটিয়ে পড়তে হবে। হ্যাঁ, শুধু ওই কয়েকটা গুটি কয়েক কোশ্চেনের উত্তরের মাধ্যমে করলে হবে না। তা এই জায়গাটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে দেখো পরবর্তী অংশে আসছি, সেটা হচ্ছে কি, নিম্নলিখিত চিত্রটি থেকে জলনির্গম প্রণালী শনাক্ত করো। এখানে আমার ছবিতে ঠিক ক্লিয়ার আসছে না, আমার যেটুকু ধারণা যে এখানে এটা হচ্ছে 500 মিটার, এটা হচ্ছে 400, আর এটা মনে হয় 300। তাহলে ধরো যদি 500 হয় তাহলে নিশ্চয়ই এদিকটা উঁচু, তাহলে এই দিকটা যদি উঁচু হয় তাহলে নদীগুলো সব এই দিকে যাবে, তাই তো? তাহলে এই যে তীরচিহ্ন দেওয়া আছে, তীরচিহ্ন দেওয়া আছে কি, দেওয়া আছে মনে হয়। তাহলে এইটা, তাহলে এটা কি, এটা কেন্দ্রের দিকে যাচ্ছে, কেন্দ্রমুখী, তাহলে এটা হবে সেন্ট্রিপিটাল অর্থাৎ কেন্দ্রমুখী। এরপরে দেখো যে এগম্যান স্পাইরাল মূলত যার ফলে গঠিত হয়, আমি বারবার ধরে বলেছিলাম যে ধরো এগম্যান স্পাইরাল গঠিত হয়, এই যে বায়ু প্রবাহিত হয়, তো ভূপৃষ্ঠের সঙ্গে তো বায়ুর ঘর্ষণ হয়, হয় না, হয় না, ঘর্ষণ হয়। তাহলে এই যে অংশটা, যত উপর দিকে উঠবো তত কি হবে, ভূপৃষ্ঠের সাথে বায়ুর দূরত্ব বাড়বে, তাহলে সেই বায়ু স্তরের দূরত্ব বাড়বে। তাহলে ধরো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে বায়ুস্তর, এটা কি ধরলাম, এটা হচ্ছে বায়ুস্তর, আমি ধরে নিচ্ছি আরো মোটা বায়ুস্তর ধরলাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে বায়ুস্তর। তাহলে দেখো নিচের স্তরটা একটা নির্দিষ্ট সময় ঘর্ষণ শক্তি কাজ করবে, ফলে সে এইটুকু পরিমাণ এগোবে, পরেরটা আরেকটু বেশি এগোবে, তার কম ঘর্ষণ হবে, তার উপরেরটা আরো একটু কম ঘর্ষণ হবে, তারপরেরটা আরো কম ঘর্ষণ হবে, তারপরেরটা আরো কম ঘর্ষণ হবে, তাহলে এরকম ভাবে একটা স্পাইরাল গঠন করবে, তাই তো? তাহলে এটা হচ্ছে একম্যান স্পাইরাল। এটা কিসের কারণে হয়, মূলত ঘর্ষণ। তাহলে উত্তর তোমার দাঁড়াবে কি, এটা আলোচনা করা হয়েছে ক্লাইমেটোলজির কাছে, তাহলে এখানে এটা উত্তর দাঁড়াবে কি, বায়ুর ঘর্ষণ। এরপর দেখো সুন্ডাখাত গঠিত হয়েছে নিম্নলিখিত কারণে। এখানে লক্ষ্য করো, এই যে সুন্ডাখাতে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে আছে সুন্ডাখাত। এখন লক্ষ্য করো এই যে সুন্ডাখাত, এখানে তোমার যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে কি না, এই যে টোটাল পাথটা, এই যে টোটাল পাথটা, এই যে পাথটা আমরা দেখতে পাচ্ছি এই দিকের অংশটা, এইটা হচ্ছে ইউরেশিয়ান পাথ। এটা হচ্ছে কি, ইউরেশিয়ান পাথ। তোমাদের একটু জটিল করে দিয়েছে, কিন্তু জটিল করার সাথে সঙ্গ নেই, নাম তো ঠিক আছে। তাহলে এই যে ইউরেশিয়ান পাত দিয়েছে, এই যে অংশটা আছে এটা কি পাত, এটা অস্ট্রেলিয়া পাত, কিন্তু একটা কথা যোগ করে দিয়েছে ক্যাপ্রিকন, তাই তো? এই ক্যাপ্রিকন কথাটার মানে হচ্ছে কি, মনে রাখবে যে এইখানে একটা পাত ছিল, অর্থাৎ আগে কি ছিল, এই যে ইন্ডিয়া পাত, আর হচ্ছে ক্যাপ্রিকন পাত, আর হচ্ছে অস্ট্রেলিয়া, এই তিনটে পাত আগে একসাথে ছিল। এই তিনটে পাত আগে কি ছিল, একসাথে ছিল। অর্থাৎ এই যে দেখতে পাবে এই অংশটা, এই যে অস্ট্রেলিয়ান প্লেট বলছি, আর হচ্ছে ইন্ডিয়ান প্লেট বলছি, আর এই যে প্লেটটা এটা হচ্ছে ক্যাপ্রিকন প্লেট, যেটা কিনা এখন ভারত মহাসাগরের তলায় আছে। ঠিক আছে, তাই এই ক্যাপ্রিকন প্লেট আর অস্ট্রেলিয়ান প্লেট এইটাকে ধরা হচ্ছে। ঠিক আছে, তার মানে এই তোমাদের চোখ বন্ধ করে এটা বোঝা উচিত ছিল যে এই যে অস্ট্রেলিয়ান পাতের সাথে ইউরেশিয়ান প্লাতের একটা সংঘর্ষ, মানে জান এটা করানো নেই, এটা তোমাদের করানো ছিল না, ক্যাপ্রিকন টার্মটা আমি পড়ানোর সময় উচ্চারণ করিনি অবশ্য, ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ান প্লাতের কথা তোমাদের কিন্তু বারবার ধরে বলা হয়েছে। তো সেখানে যেহেতু এখানে ইউরেশিয়া পাত তো একটা তো কমন পাচ্ছ, তাহলে অস্ট্রেলিয়া আর ক্যাপ্রিকন এই যে পাত্রে আজ থেকে 18 মিলিয়ন বছর আগে এই ক্যাপ্রিকন পাতটা ভাগ হয়ে যায়, কার সাথে, ইন্ডিয়া প্লেট এবং অস্ট্রেলিয়া প্লেটের সাথে এটা ভাগ হয়ে যায়, এবং ক্যাপ্রিকন প্লেটটা বর্তমানে ভারত মহাসাগরের তলায় আছে। তো সেই যাই যাই হোক না কেন, তাহলে এটা কি হচ্ছে, এই যে তলায় আছে মানে কি, এই পাতটা ক্রমাগত ঢুকছে কার নিচে, ইউরেশিয়ান পাতের নিচে ঢুকছে। ঠিক আছে, তাহলে এটাই বলা হচ্ছে ইউরেশিয়ান প্লেটের অধীনে কি হবে না,
এই অ্যান্সারটা দাঁড়াবে তোমার। তাহলে কি দাঁড়ালো, যে ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকন প্লেটে সাবডাকশন। সাবডাকশন মানে হচ্ছে ভিতরে ঢুকছে, তাহলে এখানে দাঁড়াবে। এরপরে সাবডাকশন না হলে তো খাত গঠিত হবে না, তাহলে বিচ্যুতিটা হবে না কখনোই, তাহলে সাবডাকশনটাই দাঁড়াবে। এরপর দেখো নিচের কোনটি টিএস ডায়াগ্রাম সম্পর্কে সত্য নয়। দেখো আমি বারবার ধরে বলেছিলাম যে টিএস ডায়াগ্রাম, সেখানে আমি বলেছিলাম যে এই যে উষ্ণতা এবং যে টেম্পারেচারের একটা সম্পর্ক এখানে তোমরা দেখতে পাও, সেখানে এই যে লবণাক্ততাকে অনুভূমিক অক্ষে দেখানো হয়, উষ্ণতাটাকে এইরকম অক্ষে দেখানো হয়, তাই তো? তাহলে সেই যে আমি চিত্র দিয়ে বুঝিয়েছিলাম যে এই যে জায়গাটা, এই যে ধরো এই একটা আমি টিএস কার্ভ আঁকছি, যেটা আমি সমঘনত্বের বলেছিলাম, মনে পড়ছে? সমঘনত্বে তখন আমি বলেছিলাম যে এইটা হচ্ছে T1 আর এটা হচ্ছে ধরো S1, এটা হচ্ছে কি T2 আর এটা কি S2। তাহলে এই যে এই যে এইটা এই যে একটা অংশ আমি নিচ্ছি, এটা কার কি অংশ নিচ্ছি? জলরাশি নিচ্ছি। তাহলে একটা জলরাশিকে যদি আমরা নিই, তাহলে এখানে উলম্ব অক্ষ বরাবর তাপমাত্রা, অনুভূমিক অক্ষ বরাবর লবণাক্ততা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এরপরে দেখো বাকি দুটো অপশন নিয়ে একটু গোলমাল হচ্ছে। এই জলের ভর শনাক্ত করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা জলের ভর শনাক্ত করতে বাংলা টার্মটা উচ্চারণ করলে কিন্তু গোলমাল হয়ে যাবে। এইখানে দেখো ইউজ টু আইডেন্টিফাই ওয়াটার মাস, অর্থাৎ জলরাশি চিহ্নিত করতে ব্যবহৃত। আমি কি বলেছিলাম যে একই জলরাশি, ঠিক আছে, একটা নির্দিষ্ট জলরাশি, হ্যাঁ, তার বিভিন্ন জায়গায় যে T1 S1 এর যে পার্থক্য হচ্ছে সেইটাকে বোঝায়, তাহলে জলরাশি চিহ্নিত করা যায়। তোমাদের তখন আমি এইভাবেই, এই যে এখানে দেখো বলা আছে ওয়াট, দেখো ইন other words a water mass is a relatively homogeneous body, একটা সমজাতীয় বডি অফ ওয়াটার, সমজাতীয় জলের একটা আধার, which can be identified by its characteristics. In defining a water mass in the oceans, the most important properties are the temperature and salinity. দেখো বারবার ধরে ওয়াটার মাস, যখন আমি গল্পটা বলেছিলাম ওয়াটার মাস জলরাশি সম্পর্কে, একটা নির্দিষ্ট উষ্ণতা এবং লবণতার একটা মাত্রা থাকবে সেই জায়গাটায়। দেখো এর উপর ভিত্তি করে আমরা কি করছি, বিভিন্ন প্রকার ওয়াটার মাস চিহ্নিত করছি। যেমন নর্থ পোলার ওয়াটার মাস, সেখানে টেম্পারেচার এইটা, স্যালানিটি এইটা, ঠিক আছে? তাহলে এই যে নর্থ আটলান্টিক ওয়াটার মাস, তার মানে কি এই স্যালানিটি টিএস ডায়াগ্রামের সাহায্যে জলরাশিকে শনাক্ত করা যাচ্ছে। তাহলে রইল কোনটা? তাহলে রইল হচ্ছে কি নো গ্রাউন্ড। এই অপশনটা মানে একটা ওলট পালট অপশন দিয়েছে, মানে তোমাদেরকে একদম পুরো ঘাবড়ে দিবে, ঠিক আছে? তো সোয়াচ অফ নো গ্রাউন্ডটা কিছুই নয়, সেটা হচ্ছে কি না বঙ্গোপসাগর থেকে 14 কিমি দীর্ঘ একটা একটা মানে গিরিখাত আছে, ডুবন্ত গিরিখাত, ঠিক আছে? তো এটা হচ্ছে ওই সুন্দরবনের যে দুবলা চর আছে সেখান থেকে, এইটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। এই যে এলাকাটা, এই যে দুবলা চর আছে, এখান থেকে 30 কিমি বঙ্গোপসাগরের কাছে। তো এটার সাথে টিএস ডায়াগ্রাম কোনো সম্পর্কই নেই। তাহলে এই জায়গাটা, এইটা উত্তর ভুল হবে, বোঝা গেছে? তাহলে এই জায়গাটা আমাদের একটু জাস্ট ক্লিয়ার হলো যে কেন হচ্ছে। কিন্তু তোমাদের তিনটে অপশন জানা ছিল, তিনটে অপশনেই তোমাদের জানা ছিল, কারণ যখন আমি টিএস ডায়াগ্রাম সম্পর্কে পড়াই, তোমরা যদি এখন ওশেনোগ্রাফির চ্যাপ্টারটা খুলো, ওশেনোগ্রাফি যদি টিএস ডায়াগ্রাম ক্লাসটা দেখো, ক্লাস দেখতে হবে, মেটেরিয়ালস নয়, ক্লাস যদি দেখো সেখানে কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করা আছে। এরপরে দেখো সে দেখবে দুরকম ভাবে বলেছিলাম, একটা যে ডেপথ অফ টিএস ডায়াগ্রাম আর একটা ডেনসিটি অফ টিএস ডায়াগ্রাম, দুরকম ভাবে টিএস ডায়াগ্রাম ভাগ করেছিলাম। তখনই তো এখানে এই অপশনটা মিলে যাচ্ছে। তখন তাহলে সেইটা থেকে বুঝতে হবে, একদম ডাইরেক্ট তোমরা উত্তর পাচ্ছ না, কিন্তু এই ক্লাসের মাধ্যমে বোধগম্য করে তুমি জিনিসটা উত্তরটা করতে পারছো। এবার তোমাদের কমন কোশ্চেন, শীতকালীন বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালীন শুষ্কতার পরিস্থিতি সাধারণত কোন জলবায়ু দেখা যায়? সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয়, ঠিক আছে? তো এটা হলো। এরপর দেখো পরবর্তী অঙ্ক, ঘূর্ণপাত। ক্রান্তীয় ঘূর্ণপাতের চক্ষু দেখতে পাওয়া যায় কোথায়? সব অপশনে কাটা, এটাও কাট হলো, এটাও কাট হলো। টর্নেডো করবে না ক্রান্তীয় ঘূর্ণিঝড় করবে? এটা নিয়ে তো দ্বন্দ্ব হবে। আমি কি বলছি ক্লোজ অপশন থাকবে, দেখো প্রতিটা কথাকে বারবার ধরে বলছি ক্লোজ অপশন থাকবে, তোমার সহজ ভাবে নেওয়া চলবে না। তাহলে এখানে কোনটা উত্তর হবে, ক্রান্তীয় ঘূর্ণিঝড় হবে না টর্নেডো হবে? অনেকে উত্তর করে টর্নেডো বলেছে, কেন না এই যে হাতি সুরের মতো নিচের দিকে নেমে আসে, কিন্তু না, উত্তর ক্রান্তীয় ঘূর্ণিঝড়। যারা সহজ করে ভাববে তারা উত্তর ঠিক করে আসবে, আর যারা জটিল করে ভাববে তারা উত্তর কিন্তু ভুল করে আসবে। যারা একটু বেশি চিন্তা ভাবনা করবে তারা কিন্তু উত্তর ভুল করে আসবে। তো এখানে লক্ষ্য করো, এই যে আই আই অফ সাইক্লোনের কথা বলছি, এই যে আই অফ সাইক্লোনটা কি না, দেখো ইট ইজ অ্যান এরিয়া অফ রিলেটিভলি কাম উইন্ডস অ্যান্ড ক্লিয়ার স্কাইস, অর্থাৎ এখানে যে শান্ত বায়ু প্রবাহ লক্ষ্য করা যাবে, আকাশ পরিষ্কার থাকবে। এই চতুর্দিকে থাকবে কি আই ওয়াল, যেটা কিনা তোমার টর্নেডোতে লক্ষ্য করতে পারবে না।
পারবে কিন্তু কম পরিমাণ। এবং এই আই ওয়ালটা সার্কুলার হতে পারে, কনসেন্ট্রিক হতে পারে, ইলিপ্টিক্যাল হতে পারে, ঠিক আছে, মানে বৃত্তাকার হতে পারে, ঠিক আছে, এককেন্দ্রিক হতে পারে, এবং সেটা ইলিপ্টিক্যাল উপবৃত্তাকার হতে পারে। এবার দেখো দ্য সাইজ অফ দ্য আই ভ্যারিজ 7 থেকে 200 কিমি, আমি এভারেজ হচ্ছে 50 কিমি, কিন্তু টর্নেডোর ক্ষেত্রে কি 50 কিমি এভারেজ হয়? টর্নেডোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে টর্নেডোর ক্ষেত্রে আই অফ সাইক্লোন দেখাই যাবে না, ঠিক আছে। এবং লক্ষ্য করবে ইট ইজ অ্যান এরিয়া অফ কম্পারেবলি ক্লাউডলেস অ্যান্ড ক্লিয়ার স্কাইজ, কিন্তু টর্নেডোর ক্ষেত্রে কি উপর থেকে নিচের দিকে নামে। এবং লক্ষ্য করো যে দা লোয়েস্ট প্রেসার, এখানে লক্ষ্য করা যাবে সব থেকে কম প্রেসার এবং হাইয়েস্ট টেম্পারেচার, উচ্চ তাপমাত্রা এবং হাইয়েস্ট রিলেটিভ হিউমিডিটি অর্থাৎ উচ্চ আপেক্ষিক আর্দ্রতা, এই তিনটে বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে। এখানে একটা বিষয় দেখো, এখানে যদিও কোশ্চেনের সঙ্গে কিন্তু জেনে রাখা ভালো, এখানে মনে রাখবে যে এই যে আই অফ সাইক্লোন বলছি, এই আই অফ সাইক্লোনের ক্ষেত্রে এই বাইরের দিকের অংশটা বাতাসটা উপর দিকে উত্থিত হয়, বোঝা গেছে? সেই কারণের জন্য এখানে নিম্নচাপ বিরাজ করে, কারণ বায়ু উপর দিকে চলে যায়। দেখো দা এয়ার এট দা আউটার এজ অফ দা আই, অর্থাৎ আউটার এজ মানে বাইরের দিকে প্রান্তীয় অংশটা, এই যে এখানের অংশগুলো আই ড্র্যাগড আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড বাই দ্য সারাউন্ডিং এয়ার হুইচ অ্যাকুইন্টেজ দ্য লো প্রেসার ইন দ্য আই। তার মানে এই যে বায়ুটা এটা উপর দিকে উঠে যায় দিয়ে বাইরের দিকে চলে যায়, সেই কারণে এখানে বায়ুর চাপটা কম হয়, তাই নিম্নচাপ বিরাজ করে। কিন্তু ক্লিয়ার স্কাই কি করে হয়? সেটা হচ্ছে কি এই এই আয়ের উপরে যে বাতাসটা আছে সে কিন্তু নিচের দিকে নামে। যখন কোনো বাতাস উপর থেকে নিচের দিকে নামে তখন আকাশ কি হয়? পরিষ্কার হয়, যেটা কিনা আমি এই ছবির মাধ্যমে তোমাদের দেখিয়েছি। দেখো লক্ষ্য করো, এই যে বাইরের দিকের বাতাসটা ঢুকছে এ কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, আর উপরের বাতাসটা এরকম করে নিচের দিকে নামছে। সেই কারণে এখানে ক্লিয়ার স্কাইটা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ক্লিয়ার স্কাই লক্ষ্য করা যাচ্ছে। এরপর দেখো এই যে মাল হিউমাস পাওয়া যায়, মাল হিউমাস, তো মাল হিউমাস কোথায় পাওয়া যায়? মাল হিউমাস এটা পর্জল হবে, চারনজন হবে, ল্যাটেরাইট হবে, বাদামি হবে। এটা উত্তর হবে বাদামি মাটি। বলেছে কেন? দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে মাল হিউমাস এটা অ্যাকচুয়ালি বিজ্ঞানী মূলার মাটিকে তার উদ্ভিদের বৈশিষ্ট্য ইত্যাদির উপর ভিত্তি করে দুভাগে ভাগ করে, একটা মাল হিউমাস একটা মোর হিউমাস। তো মোর হিউমাস মূলত পর্জল মাটিতে লক্ষ্য করা যায়। মাল হিউমাস দেখো, এই দেখো ব্রাউন ফরেস্ট সয়েলস, এটা হচ্ছে মেন ফরম্যাট, বোঝা গেছে? ব্রাউন ফরেস্ট সয়েল অ্যান্ড সাম আদার মলিসলস অফ টেম্পারেট ক্লাইমেট, অর্থাৎ কিছু নাতিশীতোষ্ণ অঞ্চলের মলিসল মাটিতে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে 4 নং উত্তর হবে, তাই তো? তাহলে ম্যাক্সিমাম ছেলে 4 নং উত্তর করবে। কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া হিসাবে যদি পরবর্তীকালে ডাউটফুল অ্যান্সার হিসেবে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু উত্তর কিন্তু ব্রাউন আর্থই হবে। এবং শুধু এটা নয়, দুটো জায়গায় এখানে লক্ষ্য করো যে মাল হিউমাস, বাংলা বইতে একটা আছে, সেটা হচ্ছে মাল হিউমাস দ্বারা গঠিত মাটি হলো ব্রাউন আর্থ ও রেনজিনা, এরা কিন্তু রেনজিনা দিচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো ভালো করে লক্ষ্য করো, এরা দিচ্ছে ব্রাউন ফরেস্ট সয়েল, মানে হচ্ছে কি মাল হিউমাসটা মূলত লক্ষ্য করা যাবে কোথায় না ব্রাউন আর্থ, অর্থাৎ কি না এই দেখো ব্রাউন ফরেস্ট সয়েলস, ব্রাউন ফরেস্ট সয়েলস মানে হচ্ছে ব্রাউন আর্থ। এবং দেখো তোমাদের অপশনে দেখো ভালো করে লক্ষ্য করো এই ব্রাউন আর্থটা আছে, এবং এই উত্তরটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। সেকেন্ড প্রায়োরিটি হিসাবে তোমরা ল্যাটেরাইট এই 4 নং মাটি করতে পারো, এটাও কিন্তু না হওয়ার কথা নয়, কিন্তু মেইনলি দেখা যায় কোথায়? ব্রাউন আর্থ সয়েলে। এবার দেখো ইকোক্লাইন বলতে বোঝায়, এই কোশ্চেনটা ভুল আছে। ইকোক্লাইন অ্যাকচুয়ালি ঢাল, অ্যাকচুয়ালি ঢাল, তাই তো? ইকোক্লাইন এটা হচ্ছে কি মানে অ্যাকচুয়ালি না এক্সিবিট গ্রেডিয়েন্ট, এটা বাইরের অ্যাকচুয়ালি মানে টার্মটা হচ্ছে কি এক্সিবিট গ্রেডিয়েন্ট, এইটা অ্যান্সার হতো। অর্থাৎ কি হচ্ছে না যদি কোনো একটা জায়গায় কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে ফিজিওকেমিক্যাল এনভায়রনমেন্টের পার্থক্য লক্ষ্য করা যায়, যেমন ধরো তোমরা পড়েছো যে পার্বত্য অঞ্চলে ঢাল বরাবর এখানে জলবায়ু একরকম, এখানে জলবায়ু একরকম, এখানে জলবায়ু একরকম, তাহলে এখানে লক্ষ্য করা যাবে এক ধরনের উদ্ভিদ, এখানে লক্ষ্য করা যাবে এক ধরনের উদ্ভিদ, এখানে লক্ষ্য করা যাবে এক ধরনের উদ্ভিদ, তাহলে এইটাকে বলা হচ্ছে কি ইকোক্লাইন। তো এখানে যেহেতু এই ধরনের অপশন নেই, তাহলে উত্তর যেটা দাঁড়াবে, এখানে দেখো বলা আছে দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল, একটি স্থলজ এবং একটি জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল, দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল, আবার বলছে দুটি সামুদ্রিক বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল। ব্যাপারটা এরকমটা নয় এটা, ঠিক আছে। এটা কিন্তু একদম সমুদ্র সমতল থেকে একদম এই যে ঢাল বরাবর আমরা যে পার্থক্য দেখতে পাবো সেটাই হচ্ছে ইকোক্লাইন। কিন্তু এখানে যা অপশন দেখা যায় তাতে করে এর অপশনটাকে সঠিক বলে গণ্য করা যেতে পারে, ঠিক আছে। দুটি স্থলজ বাস, কারণ কি ম্যাক্সিমাম বইতে ইকোক্লাইনের যে ডেফিনেশন দিচ্ছে যে একটি পার্বত্য ঢাল বরাবর, ঠিক আছে, তাহলে পার্বত্য ঢাল মানে হচ্ছে কি না সেটা হচ্ছে স্থলজ। আবার কিছু কিছু বাস্তু এটা বলছেন নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল পর্যন্ত উদ্ভিদ এবং প্রাণীগোষ্ঠীর প্রজাতির প্রাচুর্যের যে পরিবেশগত ঢাল তাকে ইকোক্লাইন বলে। তার মানে বুঝতে পারছো বিভিন্ন ডেফিনেশনকে মনে রাখতে হবে। ইকোক্লাইন প্রথম কথাটা বলেছিলেন কি জুলিয়ান হাক্সলে, কিন্তু ওই কথাটা বলেই তো তিনি স্থগিত হননি, অনেক বাস্তুবিদ বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করেছেন, তাতে করে দেখা যায় ম্যাক্সিমাম বাস্তুবিদ যেটা ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে কি দুটি মানে এই অ্যান্সারটাই গণ্য বলে মানে অ্যাপ্রোপ্রিয়েট বলে গণ্য হবে, দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল। আর হচ্ছে কি নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায়? দেখা যায় না, ভালো করে লক্ষ্য করো, নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না? দেখা যায় না বলেছে, তাই তো? নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না? তো এখানে দেখো সেটা হচ্ছে কি এই কোশ্চেনটাও তো একটু ডাউটফুল মনে হচ্ছে, কেন বলতো? তার কারণ হচ্ছে কি
দেখা যায় না। বায়োমাসের পিরামিড এটা কিন্তু উল্টানো হয় আবার সোজাও হয়, মানে আপরাইট হয় আর ইনভার্টেড দুটোই হয়। আপরাইট মানে কি, আপরাইট আপরাইটও হয় আর ইনভার্টেড মানে উল্টানো হয়। বলে স্যার কি করে না, এদিকে লক্ষ্য করো যে আমরা যদি এই দিকে তাকাই, তোমরা দেখলো এইভাবে ছবি থেকে বুঝিয়েছিলাম। দেখো ভালো করে লক্ষ্য করো যে এখানে দেখো এই যে গাছ, এর ওজন অনেক বেশি, তার থেকে দেখো এই জিরাফ বা হাতি এইটার কম হবে, কারণ এর থেকে খেয়ে এটা বড় হয়। তারপরে দেখো এর থেকে খেয়ে এটা বড়, এগুলো ছোট, এগুলো আরো তোমার ছোট হবে। তাহলে এই জায়গাগুলো এর এর বায়োমাসটা কম, কারণ এদের সংখ্যা আরো কম, তাই তো? তাহলে সেক্ষেত্রে এটা হবে কি না আপরাইট। এটা উল্টানো হয়, যেমন ধরো এই যে লার্ভা বিভিন্ন ছোট ছোট কীটপতঙ্গে খাচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে বড় মাছ, তাহলে এদের যা শুষ্ক ওজন হবে এর একার তার থেকে অনেক বেশি হবে। তাহলে এটা কিন্তু তোমার ইনভার্টেড হয়, তাই তো? এটা কিন্তু ইনভার্টেড হবে। কিন্তু ওইখানে একটা বিষয় হচ্ছে কি, যে বাকি কোনগুলো কি হবে কি না, যে এই যে সংখ্যার পিরামিড কি কখনো তোমার ইনভার্টেড হবে, উল্টানো হবে সংখ্যার পিরামিড? কারণ কি সবসময় উৎপাদকের সংখ্যা কি হবে, বেশি হবে, তাই তো? সবসময় উৎপাদকের সংখ্যা কি হবে, বেশি হবে। আর আর সবসময় সংখ্যার পিরামিড কি হবে, উৎপাদকের সংখ্যা কি হবে, বেশি হবে। আর তার থেকে হবে কি তৃণভোজী খাদকের সংখ্যা একটু কম হবে, মাংসাশী খাদকের সংখ্যা আরেকটু কম হবে। তাহলে এটা সবসময় মনে রাখবে যে সংখ্যার পিরামিড যেটা বলছি এইটা অনেক ক্ষেত্রে ইনভার্টেড হবে। কখন? যদি পরভোজী খাদ্য শৃঙ্খল হয়, তখন কিন্তু এটা কিন্তু তোমার আলাদা হবে। পরভোজী খাদ্য শৃঙ্খল হলে কিন্তু ইনভার্টেড কিন্তু হবে, বুঝতে পেরেছো তো? অর্থাৎ এই ছবিটা আমার আপলোড করা হয়নি, নাহলে হয়তো তোমাদের দেখাতাম। সেটা হচ্ছে কি, যেমন ধরো এই যে সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য করো, এইটার ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো এর সংখ্যা অনেক বেশি, এটা সব থেকে নিচে আছে, তার থেকে এর সংখ্যা কমে গেল, তার থেকে এই জায়গাটা এটা কমে গেল, এটা এটা ঠিকই আছে। তো এখানে সংখ্যার পিরামিড এই জায়গাটা গেল। কিন্তু লক্ষ্য করো এই যে একটা গাছের মধ্যে এটা একটা গাছ, এখন এর মধ্যে দেখো অনেক ছোট ছোট কীটপতঙ্গ থাকতে পারে, এইগুলো থাকতে পারে। তো তারা তো এই গাছটা উৎপাদক, কিন্তু এদের সংখ্যা কি হয়ে গেল, বেশি হয়ে গেল। তার মানে এইটা তোমার কিন্তু ইনভার্টেড হতে পারে। তার মানে লক্ষ্য করো যেটা সংখ্যার পিরামিড সেটা কিন্তু আপরাইটও হবে আবার ইনভার্টেডও হবে, মানে উল্টানো হবে। আবার যেটা বায়োমাস সেটাও কিন্তু আপরাইট হবে আর ইনভার্টেড হবে, তাই তো? কিন্তু কখনোই এই যে পিরামিডটা, এই যে শক্তির পিরামিড, এটা কিন্তু কখনোই তোমার কিন্তু কি হবে না, এই যে শক্তির পিরামিড যেটা বললাম এইটা কিন্তু কখনোই ইনভার্টেড হবে না, এটা অলওয়েজ আপরাইট। শক্তির পিরামিডটা হচ্ছে এই যে যেটা শক্তির পিরামিড, এটা হচ্ছে কি অলওয়েজ আপরাইট, কখনোই উল্টানো হবে না, এটা হচ্ছে অলওয়েজ আপরাইট। দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে জায়গাটা তোমাদের এটা ক্লাসে করানো আছে, পুরো সুন্দর করে করানো আছে। তোমরা দেখবে পিরামিড সিস্টেম যখন যাবে তোমরা দেখতে পাবে এইখানে এটা হচ্ছে কি না শক্তির পিরামিড। তাহলে যে নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না, তাহলে উত্তর হবে কি শক্তির পিরামিড হবে। বোঝা গেছে? এপিফাইট সাধারণত কোন বায়ুমে পাওয়া যায়? এটা নিরক্ষীয় বিস্তীর্ণ, তোমরা ভালো করে জানো যে ক্লিম্বার্স বলে তোমরা একটা বস্তু পড়েছো, এটা হচ্ছে নিরক্ষীয় চিরদৃষ্টি বিস্তীর্ণের একটা প্রধান উপাদান। এবং এই ক্লিম্বার্সের একটা থার্ড অর্ডার হচ্ছে কি এপিফাইট, যারা কিনা কি হয় সেই গাছে যে ক্যানোপি আছে সেই ক্যানোপির উপরের স্তরে এগুলো পৌঁছায়, এগুলো হচ্ছে এইরকম তাহলে এপিফাইট লক্ষ্য করা যায়। আমরা যদি এপিফাইট গুলোকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, ওটা আমার আপলোড করা হয়নি। তাহলে এপিফাইট সেই জায়গাটা আমরা বলবো, তাহলে নিরক্ষীয় বিস্তীর্ণের একদম ক্লিয়ার অ্যান্সার। আর হচ্ছে কি নিচের কোনটি মাটির আদর্শ স্তর নয়, এইখানে আদর্শ স্তর, তাহলে এখানে উত্তর হবে কি দেখো ডি স্তর, সি স্তর আর ও স্তর। ও স্তরটা কার আন্ডারে পড়বে? এ স্তরের মধ্যে পড়বে। তাহলে ওর পার্টিকুলার কোনো স্তর হয় না, এ বি সি ডি ধরা হয় তো, তাই তো? তাহলে এখানে সি কিন্তু সব মাটিতে লক্ষ্য করা যাবে, কারণ কি যখন মাটি সৃষ্টি হবে ডি চূর্ণ বিচূর্ণ হয়ে রেগলিত যেটা সেটা তো সি। তাহলে এখানে উত্তর হবে কি যখন একটা আদর্শ মাটি সৃষ্টি হবে উত্তর হবে বি স্তরটা অ্যান্সার হিসেবে ধরা হবে। তাহলে এই যে আমি কোশ্চেনগুলো বললাম এই পর্যন্ত তোমাদের 14টা কোশ্চেন আমি আলোচনা করলাম, এটাই মধ্যে তোমরা দেখতে পেয়ে যে কতগুলো ভুল হলো বা কতগুলো ঠিক হলো নিজেরা বিচার করবে একটু।